আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা বাংলা ব্যাকরণের যে ধারাবাহিকভাবে বইটা শেষ করার মিশন নিয়েছি, এটি তারই দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের অধ্যায় দ্বিতীয় অর্থাৎ হচ্ছে বাংলা ব্যাকরণ সম্পর্কে যে আলোচনা, সে সম্পর্কে আমরা পড়ব। প্রথমত আমরা জানি মূলত ব্যাকরণ কী বা ব্যাকরণে কী করা হয়। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি আলোচনা করা হয়। ব্যাকরণ মূলত যে কাজটা করে সেটা হচ্ছে ধ্বনি, শব্দ এবং বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে এদের মধ্যে সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করে, আর ব্যাকরণ গ্রন্থে এই সকল বৈশিষ্ট্যকে সূত্র আকারে সাজানো থাকে। আমরা যদি সহজভাবে বাংলা ব্যাকরণ কাকে বলে এটা বলে, তাহলে যে উত্তরটা হবে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে বাংলা ব্যাকরণ কি? বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করে যে বিদ্যাশাখা, তাকে বাংলা ব্যাকরণ বলে। পরবর্তী যে কলামটা আছে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব। এই কলামটা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ টিক আমাদের লাগবে। প্রথমত আমরা দেখব যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। আর এই 1743 সালে পর্তুগিজ ভাষায় যে ব্যাকরণটা প্রকাশ করা হয়েছিল তার লেখক ছিল ম্যানুয়েল দা আসুম্প সাও। তার বাংলা এবং পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এই বাংলা ব্যাকরণটুকু রচনা করেন এবং পরবর্তীতে সেখান থেকে 1778 সালে প্রথম নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করা হয়। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয় কবে, তবে উত্তর হবে 1743 সালে এবং সেটি পর্তুগিজ ভাষায়। আর যদি বলে যে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করা হয় কত সালে, তখন উত্তর হবে 1778 সালে এবং সেটি ইংরেজি ভাষায়। আর এই 1778 সালে যে ইংরেজি ভাষায় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামে এক ব্যক্তি এই পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণটি রচনা করে, যে ব্যাকরণের নাম ছিল এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে বানানটা একটু খেয়াল করব যে বাংলা ল্যাঙ্গুয়েজ না, কিন্তু বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, BENGAL, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপরে আসি 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি ব্যাকরণ রচনা করে। তবে বিশেষভাবে আমাদের এই সালটা মনে রাখতে হবে যে 1833 সালে সর্বপ্রথম বাংলা ভাষাতেই বাংলা ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায়, যে ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। আর এটিই বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ। তবে এর আগ পর্যন্ত যে ব্যাকরণগুলো ছিল, প্রথমটি ছিল পর্তুগিজ ভাষায়, তারপরের যে তিনটা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড 1878 সালে যেটা করে সেটাও ইংরেজি ভাষায়, 1801 সালে উইলিয়াম কেরি সেটাও ইংরেজি ভাষায়, এবং 1826 খ্রিস্টাব্দে যে রাজা রামমোহন রায় করে সেটাও ইংরেজি ভাষায়। সর্বপ্রথম 1833 সালে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ নামে একটি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করে। এর পরবর্তীতে আসি আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী। ভাষা হচ্ছে বাক্যের সমষ্টি। ভাষা কি? ভাষা হচ্ছে বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে আমরা বলতে পারি যে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এই যে 2026 সালের 9 জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটা ছিল একটা কনফিউশনিং প্রশ্ন। অনেকে এর উত্তর দিচ্ছিল যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, আবার কেউ কেউ বলতেছিল যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তবে হ্যাঁ, যেহেতু এটা এনসিটিবির বইয়েই উল্লেখ আছে যে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, তাই সঠিক উত্তরটি হবে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। এর পরবর্তীতে অর্থাৎ এই ধ্বনি, শব্দ এবং বাক্য প্রত্যেকটি শব্দই ব্যাকরণের আলোচ্য বিষয়। তবে এছাড়াও শব্দের পাশাপাশি বাক্যের বহু ধরনের অর্থ এবং শব্দের অর্থ ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? টোটাল 4টি। সেই 4টি কী কী? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। এখন আমাদের প্রশ্ন, আমরা একটু আগে পড়লাম যে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে এখানে রূপ আসলো কোথা থেকে? শব্দের অর্থবোধক ক্ষুদ্রতম অংশকে রূপ বলে। এখন শব্দ তো নিজেই অর্থবোধক, তারপরে আবার তার অর্থবোধক ক্ষুদ্রতম অংশ কি বোঝায়? আমি যদি বলি যে হচ্ছে পড়ার ঘর, পড়ার ঘরে যে পড়া শব্দটা একটা অর্থবোধক অর্থ, কিংবা রান্নার ঘর,
হ্যাঁ, শাক সবজি, শাক এবং সবজি দুইটারই আলাদা আলাদা একটা করে অর্থ আছে, এগুলোকেই মূলত রূপ বলা হয়। শব্দের ক্ষুদ্রতম অর্থবোধক অংশকে রূপ বলে, তাই শব্দতত্ত্বের আর এক নাম হচ্ছে রূপতত্ত্ব। এখন আমরা দেখব যে কোন তত্ত্বে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অবশ্যই হবে ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা, এবং এই সংক্রান্ত যত আলোচনা আছে সবই ধ্বনিতত্ত্বের অন্তর্গত। এছাড়াও বাকযন্ত্র, যেহেতু উচ্চারণের সময় বা বর্ণ বা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদের বাকযন্ত্র ওতপ্রোতভাবে জড়িত, তাই ধ্বনিতত্ত্বের আরও একটা আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া এবং ধ্বনির বিন্যাস, স্বর এবং ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল। তাহলে এইখান থেকে আমাদের মনে রাখতে হবে যে ধ্বনি নির্দেশক যে চিহ্ন, সেই চিহ্নকে বলা হয় বর্ণ, অর্থাৎ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। আমরা যদি এখানে বলতে পারি যে কোনটির লিখিত রূপ নেই, যেটা একটা বিশেষের কোশ্চেন ছিল যে ধ্বনির লিখিত রূপ নেই, কারণ ধ্বনির লিখিত রূপ যখনই হবে সেটাকে আমরা বর্ণ বলবো, আর কোনটির প্রথিত রূপ নেই, বর্ণের, কারণ বর্ণকে যখনই আমরা পড়বো তখন সেটা ধ্বনি হয়ে যাবে। তাহলে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণ, বাকযন্ত্র এবং হচ্ছে ধ্বনির উচ্চারণ প্রক্রিয়া, স্বর এবং ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল, এই সবগুলোই হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আসি আমরা রূপতত্ত্বে। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। তাহলে শব্দ এবং তার উপাদান, তাহলে শব্দের মধ্যে কী কী আছে আমরা জানি, প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমাদের পদ বলে, এবং শব্দের ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান কী আছে, অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়, এগুলো তো শব্দের তৈরির সময় এগুলো ছোট ছোট অংশগুলো ব্যবহার করে, তাহলে এগুলোও রূপতত্ত্বের অন্তর্গত। এবং আরও একটা জিনিস বলছে শব্দ গঠন প্রক্রিয়া, তাহলে শব্দ গঠিত হয় কী উপায়ে, সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, তাহলে সমাস, সন্ধি এবং হচ্ছে উপসর্গ, অনুসর্গ এবং বিভিন্ন ধরনের পদ সবগুলোই কী হবে, ধ্বনিতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আসি আমরা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্য নিয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়, বাক্যের নির্মাণ, এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ এবং বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়াও এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান এবং জ্যোতিচিহ্ন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাকিগুলোতে আমাদের বাক্য শব্দটা ঠিক থাকবে, আমাদের এখান থেকে মনে রাখতে হবে বাচ্য এবং উক্তি, কারক বিশ্লেষণ এবং জ্যোতিচিহ্ন, যেগুলোর সঙ্গে বাক্য উল্লেখ না থাকলেও আমাদের দেখে নিতে হবে যে এগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কি কি, বাচ্য, উক্তি, কারক এবং জ্যোতিচিহ্ন, এগুলো সবই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের আর বাদ আছে কি, বাদ আছে একদম সর্বলাস্ট যেটা, সেটা হচ্ছে অর্থতত্ত্ব। এখন অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, অর্থতত্ত্বের মধ্যে আছে শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ, অর্থাৎ অর্থের সাথে সম্পর্কিত যা কিছু আছে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এই অর্থতত্ত্বে। এখন এগুলো কি কি, বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা, তারপরে প্রভৃতি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও আমাদের এই তিনটে একটু খেয়াল রাখি, শব্দ, বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে শব্দ নিয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে সে তো শব্দতত্ত্বে, শুধুমাত্র শব্দ কেন অর্থতত্ত্বে আসবে? আপনারা নিশ্চয়ই এটা পড়ে আসছেন যারা অলরেডি অষ্টম শ্রেণী পার করে নবম শ্রেণীতে আসছেন, যে অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ। তাহলে ওই যে শব্দের শ্রেণী বিভাগ, ওখানে প্রাধান্য দেওয়া হয় কিসের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, তাই শুধুমাত্র শব্দ নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। এরপরে আছে বর্গ এবং বাক্যের ব্যঞ্জনা, অর্থাৎ আমরা বাক্যটাকে ভেঙে কী বলতে চাইছে বা কী বোঝাতে চাইছে এটাকে যখন বর্ণনা করব সেটাও অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আমরা এই অধ্যায়ের যে টিপগুলো আছে টিপগুলো পড়ে ফেলি। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। সর্বপ্রথম প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ 1743 সালে, আর পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রকাশ হয় 1778 সালে। এরপরে ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতাকে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। 3য় নম্বরে আছে রাজা রামমোহন রায়, আর 2 নম্বরে যিনি ইংরেজি ভাষায় লেখেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি 1801 সালে। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা উইলিয়াম কেরি, যেটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ, যেটি প্রকাশ করা হয় 1833 সালে।
এরপরে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থাৎ ধ্বনির সঙ্গে সম্পর্কিত সব কিছুই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে হচ্ছে শব্দের অর্থ এবং অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের গঠন। রূপ বা শব্দতত্ত্বে মূলত শব্দের গঠন হচ্ছে আলোচ্য বিষয়। এছাড়াও আছে আমাদের শব্দের ক্ষুদ্রতম অংশ, যেগুলো অনুসর্গ, উপসর্গ, প্রত্যয় এবং শব্দের যে অর্থ অনুসারে যে বিভিন্ন পদ হয়, অর্থাৎ হচ্ছে সকল প্রকারের পদও শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বাচ্য এবং উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচনা করা হয়? বাচ্য এবং উক্তি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। আমরা দেখছিলাম বাক্যতত্ত্বের হচ্ছে আমি 4টা জিনিস একটু মনে রাখতে বলছিলাম: যতিচিহ্ন, কারক, বাচ্য এবং উক্তি। তাহলে এই 4টাই কোন তত্ত্বে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে? শব্দের গঠন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। আমাদের পড়াশোনা এই পর্যন্ত শেষ। আমরা তৃতীয় ক্লাসে পড়ব ভাষার রীতি এবং বিভাজন নিয়ে।